এখন রাত 2টো বাজে। ব্যালকনির চেয়ারটাতে বসে আছে জাঙ্গুক। বিছানায় অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসেনি, তাই ব্যালকনির চেয়ারটাতে বসে বাইরের অন্ধকারটার দিকে তাকিয়ে আছে। মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আকাশে চাঁদ তারার কোনো অস্তিত্ব নেই। এতদিনে জাঙ্গুক বুঝতে পেরেছে যে সবসময় চুপ থাকার কারণ, নিজেকে সবার থেকে আড়াল করে রাখার কারণ, কথায় কথায় ভয় পেয়ে যাবার কারণ। সত্যি তো, ওরও তো মা বাবা থেকেও নেই। যখন ওর সব থেকে বেশি দরকার ছিল ওর মা বাবাকে, তখন কেউ ওর পাশে ছিল না। কিন্তু তের বাবা তো অন্য কিছুর দায়ী করছেন তেকে। কারণ মৃত্যুর জন্য একটা ছোট্ট কোলের শিশু কিভাবে দায়ী হতে পারে? অজান্তেই জাঙ্গুকের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। 10 মিনিট হলো বৃষ্টিটা শুরু হয়েছে। জানলার কাছে এসে দাঁড়িয়েছে তে। এতক্ষণ পড়ছিল। বৃষ্টিটা শুরু হতেই জানলাটা বন্ধ করতে এসেছিল, কিন্তু জানলাটা বন্ধ করতে গিয়ে বৃষ্টির কিছু ফোঁটা হাওয়ার তোড়ে ওর হাতে মুখে এসে বাড়ি খায়। ওর বেশ ভালো লাগে, তাই না চাইতেও জানলাটা বন্ধ না করেই দাঁড়িয়ে পড়ে ওখানে। বেশ ভালো লাগছে এখন। সকালের দুশ্চিন্তাগুলো যেন নিমেষেই উধাও হয়ে যাচ্ছে। কেটে গেছে আরো 2 দিন। আজ থেকে তের পরীক্ষা শুরু। সকাল থেকে ভীষণ নার্ভাসও। জিমিনের সাথে কিছুক্ষণ আগেই কলেজে এসে উপস্থিত হয়েছে তে। করিডোর দিয়ে ক্লাসে যাওয়ার সময় হঠাৎ মুখোমুখি হয় জাঙ্গুকের সাথে। তে মাথা নিচু করে নেয়। জাঙ্গুক একবার তের দিকে তাকিয়ে তারপর জিমিনকে বলে, অল দ্য বেস্ট তোমাদের দুজনকেই, ভালোভাবে পরীক্ষা দিও বলেই ওখান থেকে চলে গেল। আর তে জাঙ্গুকের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ও ভাবতেই পারেনি যে জাঙ্গুক স্যার ওকেও পরীক্ষার জন্য উইশ করবে, যেখানে ও পড়তে যাওয়াই বন্ধ করে দিয়েছে। তারপর জিমিনের ধাক্কায় ওর হুঁশ ফেরে। কিরে, ক্লাসে যাবি না? পরীক্ষা শুরু হতে কিন্তু আর বেশি বাকি নেই। হ্যাঁ হ্যাঁ চল। তারপরেই ওরা ক্লাসের দিকে গেল। এভাবেই কেটে গেছে আরো কিছুদিন। তের পরীক্ষাও ইতিমধ্যে শেষ হয়েছে। কলেজের ক্যান্টিনে বসে আছে সুগা, জিমিন আর তে। কিন্তু তেকে বেশ চিন্তিত দেখাচ্ছে। জিমিন অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু তে প্রত্যেকবারই কিছু হয়নি বলে এড়িয়ে গেছে। তাই জিমিন আর ওকে জিজ্ঞাসা করেনি। আসলে সামনেই জিমিনের জন্মদিন, তাই তে ভীষণ চিন্তিত যে জিমিনকে কি গিফট দেবে। আর এইদিকে জিমিন কে কি খাবে জিজ্ঞাসা করে অর্ডার দিতে গেল। যদিও সুগা বলেছিল যে ও যাবে অর্ডার দিতে, কিন্তু জিমিন শোনেনি। এদিকে জিমিন চলে যেতেই সুগা থেকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো তো তে? তোমাকে ভীষণ টেন্স দেখাচ্ছে। দেখো, তুমি আমাকে বলতেই পারো। তে কিছুক্ষণ ভেবে বলে, না মানে আর কিছুদিন বাদেই জিমিনের জন্মদিন, কিন্তু ওর জন্য কি করব, কি গিফট দেব সেটাই বুঝতে পারছি না। ও, এই ব্যাপারে আমি তোমার প্রবলেম সলভ করে দিতে পারি। কিভাবে? সুগা নিজের চেয়ার ছেড়ে উঠে সেতের কানে কানে কিছু একটা বলতেই তে ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। আর এই দৃশ্যটা দূর থেকে কেউ দেখে রাগে ওখান থেকে বেরিয়ে যায়। রাত ঠিক 11টা বেজে 58 মিনিট। জিমিনের রুমের দরজাটা খুলে একটা অবয়ব এগিয়ে যাচ্ছে বিছানায় শান্তিতে ঘুমিয়ে থাকা জিমিনের দিকে। সেই অবয়বটা জিমিনের উপর একটু ঝুঁকে জিমিনের মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরে। এভাবে হঠাৎ আক্রমণে জিমিনের ঘুমটা ভেঙে যায়। কেউ ওর মুখ চেপে আছে, তাই ও চিৎকার করতেও পারছে না। হঠাৎ সেই ছায়ামানবটা জিমিনের কানের কাছে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে জিমিন। কথাটা শোনা মাত্রই জিমিনের সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। আর ও এটাও বুঝে গেল ওর সামনে এই অবয়বটা কে। মুখ থেকে হাতটা সরাচ্ছি, চিৎকার করবে না কিন্তু। কথাটা বলেই জিমিনের মুখ থেকে হাতটা সরিয়ে দিল। জিমিন ধরপড় করে বিছানায় উঠে বসে জিজ্ঞাসা করে, সুগা তুমি এখানে? কখন, কিভাবে, কেন এলে? একবার যদি বাড়িতে জানতে পারে কি হবে জানো? যখন যেভাবে আসি না কেন, আমার চিমচিমের জন্মদিন আর আমি প্রথমে উইশ করবো না এমনটা কি হতে পারে? কিন্তু কোনো কিন্তু নয়। কথাটা বলেই সুগা জিমিনের হাত ধরে রুমের ব্যালকনিতে নিয়ে যায়। ল্যাম্পপোস্টের আলো কিছুটা জিমিনের ব্যালকনিতে এসে পড়েছে। আর সেই আবছা আলোয় জিমিন সুগার মুখের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে সুগা বলে, অনেক হয়েছে আমাকে দেখা, এবার চোখ বন্ধ করো তো। কেন? জিমিন ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞাসা করে। উফ, বড্ড প্রশ্ন করো তুমি, যেটা বলছি করো তো। জিমিন আর কথা না বাড়িয়ে নিজের চোখ জোড়া বন্ধ করে। হঠাৎ ওর গলায় কিছু একটা অনুভব করে। তারপর সুগা ওর কানের কাছে ফিসফিস করে বলে, এবার চোখ খুলতে পারো। জিমিন নিজের চোখ খুলে গলায় হাত দেয়। বুঝতে পারে একটা চেন, সাথে লকেট। সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকায়, কিন্তু কোথায় সেই মানুষটা? দৌড়ে রুমে গিয়ে লাইট অন করে, কিন্তু কোথাও তো সে নেই।
পেছনে ফিরতে চোখ পড়ে ড্রেসিং টেবিলের আয়নাটাতে। গলায় উজ্জ্বল হয়ে উঠেছে লকেটটা। ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে জিমিনের। সকাল থেকে জিমিনদের বাড়িতে একটা সাজো ব্যাপার। জিমিনের জন্মদিন উপলক্ষে একটা ছোটখাটো পার্টির আয়োজন করেছেন বুগাম, অর্থাৎ জিমিনের বাবা। যদিও বেশি কাউকে আমন্ত্রণ জানাননি বুগাম, ওই অফিসের কিছু এমপ্লয়ি আর আশেপাশে দু একজন প্রতিবেশী, যাদের সাথে জিমিনের মা অর্থাৎ আয়ুর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আর জিমিনের বন্ধুরা তো আছেই। জিমিনের আজ সকালটা বেশ ফুরফুরে লাগছে, আর এটার কারণ কালকে রাতে সারপ্রাইজটা। ঘুম থেকে উঠে বসে গলায় হাত দিল জিমিন। কালকে রাতে যে সুগা এখানে আসবে সেটা জিমিন ভাবতেই পারেনি। প্রথমে খুব অবাক হয়েছিল সুগাকে নিজের বাড়িতে নিজের রুমে দেখতে পেয়ে, কিন্তু ওর অবাক হওয়া তো আরো বাকি ছিল। সুগার হঠাৎ উধাও হয়ে যাওয়াতে ও রুম থেকে বেরিয়ে খুঁজতে গেলে আরেক সারপ্রাইজের সম্মুখীন হয়। চারিদিকে অন্ধকার। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসতেই চারিদিকের আলোগুলো জ্বলে ওঠে, আর সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে জিমিন। জিমিন তাকিয়ে দেখলো বুগাম, আয়ু আর তে একসাথে দাঁড়িয়ে আছেন। সবার মুখেই হাসি, আর তের হাতে একটা কেক। তে এটা নিজের হাতে বানিয়েছে। আসলে তে বিকেল থেকেই হাজির হয়েছিল জিমিনদের বাড়িতে, যেটা জিমিন জানতো না, কারণ সারাদিন ফোনে ওয়েব সিরিজ দেখার পর বিকেলের দিকে ঘুমিয়ে পড়ে ও। তারপর যখন ঘুম ভাঙে ততক্ষণে তে সব করে ফেলেছে। তে জিমিনদের গেস্ট রুমে ছিল। তে জিমিনদের বাড়িতে এসেই সবার সাথে কথা বলে সারপ্রাইজটা প্ল্যান করে নেয়। শুধু সুগার জিমিনদের বাড়িতে আসাটা বাদে। আসলে সুগার আসাটা হঠাৎ করে হয়েছে। রাত 10টা নাগাদ সুগার থেকে ফোন করে বলে জিমিনকে যেন তে 12টার কিছুক্ষণ আগে জিমিনদের বাড়ির বাগানের পিছনটাতে নিয়ে আসে, কিন্তু সেটা তের পক্ষে সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে সুগাকে গেস্ট রুমের পেছনের দরজাটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় তে। আর বেরোনোর সময় সুগা নিজেই যে পথে এসেছিল সে পথে বেরিয়ে যায়। আর পরে এই কথাটা তে জিমিনকে বলেছিল। জিমিন তো শুনে অবাক। তে যে এরকম একটা ডেয়ারিং কাজ করতে পারে ও ভাবতেই পারেনি। মাঝে মাঝে জিমিনের মনে হয় এই চুপচাপ শান্ত মেয়েটার মধ্যে একটা শিশু সুলভ তে বাস করে, যে মাঝে মধ্যে দুষ্টুমি করতে চায়। শুধু পরিস্থিতির চাপে সে এরকম হয়ে গেছে, না হলে এভাবে বান্ধবীকে সারপ্রাইজ দিতে তার প্রিয় মানুষটিকে তার ঘরে আসতে সাহায্য করে। কথাগুলো এতক্ষণ বিছানায় বসে বসে ভাবছিল জিমিন। কাল রাতে শত বলার পরেও তে জিমিনের রুমে ঘুমাতে আসেনি। কালতে ওর ছোট মা অর্থাৎ আয়ুর সাথে গেস্ট রুমে ঘুমিয়েছিল। জিমিন আর কিছু বলেনি, কারণ জিমিন জানে তে কেন ওর মায়ের সাথে ঘুমাতে চায়। জিমিনের মা যে খুব সুন্দর সুন্দর রূপকথার গল্প বলেন, আর এমনভাবে বলেন যেন গল্পের সব চরিত্রগুলো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আর তে সে যতই বড় বড় উপন্যাস পড়ুক না কেন, জিমিনের মার বলা এই রূপকথার গল্পে যেন সে হারিয়ে যায়। আগেতে যখনই আসতো তখনই আয়ুর কাছ থেকে গল্প শোনার জন্য বায়না করত। মাঝে মাঝে ওর কাণ্ড দেখে জিমিন, বুগাম এমনকি আয়ুও হেসে ফেলতেন। সেসব কথা মনে পড়তেই জিমিন হেসে ফেলে। তারপর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসেই কি মনে করে কাকে একটা ফোন করে জিমিন। এদিকে তেরও কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে। কালকের ঘুমটা ভীষণ ভালো হয়েছে ওর। কিছুদিন পরীক্ষার চাপে ভালো মতো ঘুমাতেই পারেনি তে। তার উপর ঘুমালেই সেই স্বপ্নটা এসে ওর মনে আতঙ্কের সৃষ্টি করে। স্বপ্নটার কথা ভাবতেই মনে পড়ল ছোট মায়ের গল্পের সেই রাজকুমারটার কথা, যে সবসময় রাজকুমারীকে সব বিপদ থেকে আগলে রাখে। সেরকম ওর স্বপ্নের সেই অবয়বটাও কি কোনো রাজকুমার, যে ওই মেয়েটাকে সব বিপদ থেকে আগলে রাখবে, নাকি কোনো খারাপ কেউ? এসব ভাবতে ভাবতেই হঠাৎ ওর মনে পড়ে আজ তো জিমিনের জন্মদিন, ওর অনেক কাজ। তার বসে না থেকে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে যায়। সন্ধে হওয়ার সাথে সাথেই একে একে সব গেস্টদের আসা শুরু হয়েছে। ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যদিও বুগাম ডেকোরেশনের জন্য লোক আনিয়েছিলেন, কিন্তু তেও অনেক হেল্প করেছে। কিন্তু এখন আপাতত আয়ুকে জোর করে রেডি হতে পাঠিয়েছেন পার্টির জন্য। রুমে ঢুকেই তে অবাক। একটা লাল রঙের চুড়িদারের সেট বিছানার উপর রাখা। তের আর বুঝতে বাকি নেই এটা ওর ছোট মায়ের কাজ। জিমিন আজ খুব সুন্দর করে সেজেছে। তেকে অনেক বলা সত্ত্বেও জিমিন ওকে সাজিয়ে দিতে পারেনি, কারণ ও সাজগোজ বলতে চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক বোঝে। কিন্তু তাতেও যেন তেকে অদ্ভুতভাবে সুন্দর লাগছে। লাল রঙের চুড়িদারের সাথে কানে রিং, আর চোখে হালকা কাজল, আর ঠোঁটে হালকা লিপস্টিক। আর জিমিন তো বার্থডে গার্ল, তাই তার সাজে কোনো কমতি নেই। একটা ব্ল্যাক কালারের লং গাউন আর হালকা মেকআপ, আর খোলা চুলে তাকেও খুব সুন্দর লাগছে। বিছানায় রাখা জিমিনের ফোনটা বেজে উঠতেই ফোনটা হাতে নিয়ে দেখে সুগার ফোন। বুঝতে পারে যে সুগা চলে এসেছে, তাই তেকে তাড়াতাড়ি নিচে আসতে বলে
ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে বেরিয়ে যায়। পার্টি শুরু হয়েছে বেশ ঘন্টাখানেক হলো। সব গেস্টরা প্রায় চলে এসেছে। সুগাও এসেছে কিছুক্ষণ হলো। জিমিন সুগাকে তার মা বাবার সাথে আলাপ করিয়ে দিয়েছে। তারা এখন এক সাইডে দাঁড়িয়ে আলাদাভাবে কথা বলছে। তের মা আর নানু এসেছে। তারা এখন আয়ুর সাথে বসে বসে গল্প করছেন। তেও ওনাদের কাছে বসে আছে। আসলে তের এরকম পার্টি একদম পছন্দ নয়। ওর মতে বার্থডে সেলিব্রেট করার জন্য শুধু ফ্যামিলি মেম্বার আর কিছু কাছের বন্ধুই যথেষ্ট। কিন্তু এখানে আশেপাশে গেস্ট বলতে বেশিরভাগই বুগাম আঙ্কেলের বিজনেস পার্টনার। তের এখন মনে হচ্ছে এটা বার্থডে পার্টি নয়, কোনো একটা বিজনেস পার্টি হচ্ছে। বড্ড অস্থিরতা হচ্ছে ওর এখানে। সবকিছুর মাঝেই তে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে জিমিন যেন কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু কার সেটাই বুঝতে পারছে না। প্রায় সব গেস্টরাই তো চলে এসেছে, আর সুগাও ওর পাশেই দাঁড়িয়ে আছে। তাহলে আর কার অপেক্ষা করছে জিমিন? এসব ভাবতে ভাবতেই ও উপরে চলে যায়। এদিকে জিমিনের মুখে সামান্য হাসি ফুটে উঠল। সামনের দরজা দিয়ে সে মানুষটা ঢুকছে যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। ফাইনালি ওর অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি এসেছেন। জিমি তো ভেবেই নিয়েছিল যে তিনি আর আসবেন না। আগন্তুক জিমিনের সামনে এগিয়ে এসে হাতে থাকা গিফটটা জিমিনের হাতে দিয়ে বলল, হ্যাপি বার্থডে জিমিন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জিমিন হেসে জবাব দিল, থ্যাংক ইউ স্যার, আমার অনুরোধ রাখার জন্য। কি করব বলো, বার্থডের দিন বার্থডে কালের অনুরোধ ফেলতে পারলাম না। হ্যাঁ, জাঙ্গুক এসেছে জিমিনের বার্থডেতে। আসলে জিমিন জাঙ্গুকের কাছে পড়তে যায়, তাই ও জাঙ্গুককেও ইনভাইট করেছিল। কিন্তু জাঙ্গুক প্রথমে না করেছিল আসার জন্য, কারণ ও এসব পার্টি একদম পছন্দ করে না। অবশ্য আরও একটা কারণ আছে, সেটা হলো লাস্ট দিন যখন সুগা তে ক্যান্টিনে বসে জিমিনের বার্থডে প্ল্যানিং করছিল আর সুগা তার কানে কানে কিছু বলেছিল, সেগুলো সবই দূর থেকে জাঙ্গুক দেখেছিল আর ভীষণ পরিমাণে রেগেও গিয়েছিল। ও তেকে কিছুতেই অন্য কারোর সাথে সহ্য করতে পারছে না, যার কারণ ও জানে না। তাই ও ঠিক করেছিল তের আশেপাশে আর থাকবে না। তে যে জিমিনের জন্মদিনের পার্টিতে থাকবে সেটা ভেবেই ও প্রথমে না করেছিল। কিন্তু একজন বার্থডে গার্লকে তার বার্থডের দিনে নিরাশ করাটা উচিত হবে না ভেবেই পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে চলে আসে। কিন্তু এতক্ষণ জিমিনের সাথে কথা বললেও পাশে দাঁড়িয়ে থাকা সুগাকে ও লক্ষ্য করেনি। কিন্তু যখন লক্ষ্য করলো তখন মনে মনে আবার রাগ হলো। তারপর জিমিন সুগার সাথে জাঙ্গুকের পরিচয় করিয়ে দিল। স্যার, ও হলো সুগা, আমার বন্ধু, আমাদের কলেজে পড়ে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের নয়। আর সুগা, উনি হলো জাঙ্গুক স্যার, তুমি তো চেনোই। দুজনেই সৌজন্যমূলক হাসি বিনিময় করে একে অপরের সাথে হ্যান্ডশেক করে। আর জিমিন তার মা বাবার সাথেও জাঙ্গুককে আলাপ করানোর জন্য নিয়ে যায়। জিমিনের মা বাবাকে সালাম দেয় জাঙ্গুক। জিমিনের মা বাবার সঙ্গে আলাপচারিতার পর জাঙ্গুক দেখে তের মাও এখানে উপস্থিত। জাঙ্গুক তের মাকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আরে জাঙ্গুক, তুমি? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আন্টি। ওদের কথার মাঝে যিশু অর্থাৎ তের নানু বলে উঠলেন, ওকে ইউনজুন, ওকে তো ঠিক চিনলাম না। মা, ও জাঙ্গুক, আমাদের তের কলেজের টিচার, আর তে ওর কাছে টিউশনও পড়ে। সেদিন আমাদের বাড়িও এসেছিল, কিন্তু তুমি তো ছিলে না, তাই তোমার সাথে আলাপ হয়নি। আর জাঙ্গুক, ইনি হলেন আমার মা, মানে তের নানু। জাঙ্গুক যিশুকেও সালাম দিল। এর মাঝেই কেক কাটার জন্য সবাইকে ডাকা হলো। সবাই এলেও তেকে কেউ দেখতে পায় না। জিমিনও বলে তে না এলে ও কেক কাটবে না। জাঙ্গুকও ভাবে সবাই এখানে উপস্থিত, তাহলে তেয়ং কোথায়? আর সব থেকে বড় কথা হলো ওই ছেলেটা, কি যেন নাম ওর? হ্যাঁ, সুগা, ও তো এখানেই আছে। তাহলে তেয়ংয়েরও এখানে থাকার কথা, কারণ আজকাল তো তেকে ওই ছেলেটার সাথে বেশি দেখা যায়। তাহলে ছেলেটা এখানে আছে, অথচ তে এখানে নেই। সবাই তেকে খুঁজছে, আর এর মাঝেই তেকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তেকে নামতে দেখে জিমিন এগিয়ে গিয়ে তেকে জিজ্ঞাসা করে, কিরে, কোথায় গিয়েছিলি? কখন থেকে তোকে খুঁজছি। আরে কোথাও যায়নি, উপরেই ছিলাম। এখন বেশি কথা না বলে চল, কেক কাটবি। কথাটা বলেই জিমিনের হাত ধরে কেকের কাছে নিয়ে যায়। কিন্তু তে এসবের মাঝে লক্ষ্যই করেনি যে একজন তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অবশ্য লক্ষ্য না করারই কথা, কারণ সে তের সামনে আসবে না বলে সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। সবাই তখন জিমিনকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে কেক কাটা শেষ হলো। জিমিন তের গালে একটু কেক লাগিয়ে দিল। তে রেগে গিয়ে ওকে কেক লাগাতে গেলে ও তের মায়ের পিছনে লুকিয়ে পড়ে। তে আর কি করবে, উপরের দিকে পা বাড়ায় কেকটা পরিষ্কার করার জন্য। এদিকে জাঙ্গুক নিচে বড্ড বিরক্ত হচ্ছে।
এসব পার্টি ওর একদম পছন্দ নয়। জাঙ্গুকের বিরক্ত ভাব বুঝতে পেরে আয়া ওকে দোতলার ঘরে গিয়ে বসতে বলেন। একজন কর্মচারীকে দিয়ে পাঠান উপরের ঘরে। হঠাৎ একটা ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে কিছু কথা কানে আসে জাঙ্গুকের। থমকে দাঁড়িয়ে পড়ে ও। আমি আবার ছাদে কেন যাব? না না, আমার যাওয়াটা ঠিক হবে না। আর সব তো ঠিক করাই আছে। আরে তুমি এত চিন্তা করছো কেন? সব ঠিক হবে। কিন্তু কেন ডাকছো সেটা তো বলো। গলার স্বরটা যেতে সেটা জাঙ্গুক বুঝতে পেরেছে, কিন্তু অপর প্রান্তের মানুষটাকে কে তেয়ংকে ছাদে যেতে বলছে। হঠাৎ সেই কর্মচারীর ডাকে জাঙ্গুকের ঘোর কাটে। ও দাদা বাবু, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। জাঙ্গুক মাথা নাড়িয়ে আবার কর্মচারীটিকে অনুসরণ করতে লাগলো। কর্মচারীটিও জাঙ্গুককে একটা গেস্ট রুমে নিয়ে এলো, যেখানে কাল তে ঘুমিয়েছিল, আর আজ সন্ধ্যা অবধিও যেখানে তে ছিল। যদিও পাশে আরো দুটো গেস্ট রুম ছিল, কিন্তু পরিষ্কার করা হয়নি বলে সেগুলো বন্ধ। তাই আপাতত তে যে রুমটাতে ছিল সেটাতে জাঙ্গুককে রেস্ট নিতে দেওয়া হয়েছে। কর্মচারীটি জাঙ্গুককে রুমে বসিয়ে দিয়ে চলে গেল, কিন্তু কেউ রুমটাকে দেখে বলবেই না যে রুমটাতে কিছুক্ষণ আগেও কেউ ছিল। এত পরিষ্কার, এত গোছানো, তার উপর রজনীগন্ধার গন্ধে ঘরটা মোমো করছে, যেগুলো আজ বিকেলে তে নিয়ে এসে ঘরের ফুলদানিটাতে সাজিয়ে রেখেছে। কিছুক্ষণ চুপ করে বসে চোখ বন্ধ করে থেকে জাঙ্গুক গন্ধটা অনুভব করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিন্তু এত কিছুর পরেও জাঙ্গুকের মন পড়ে আছে কে তেয়ংকে ছাদে ডাকলো। একটা অদ্ভুত অস্বস্তি হতে লাগলো ওর। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখলো তে নিচে বসে আছে, আর সুগা বলে ছেলেটাও আছে। ছেলেটা বারবার তেকে ছাদের দিকে ইশারা করে, আর তেও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আর কিছু দেখতে পায় না জাঙ্গুক। আবার রুমে চলে আসে আর মনে মনে ভাবে, তাহলে ফোনের ওপারের ব্যক্তিটি কি সুগা ছিল? কিন্তু ও তেয়ংকে ছাদে যেতে বলছে কেন? আর ওকে দেখো, একবার ইশারা করতে কেমন রাজি হয়ে গেল। বাহ, খুব ভালো। জাঙ্গুক আবার রুম থেকে বেরিয়ে দোতলার বারান্দায় এসে নিচে তাকিয়ে দেখে তে নেই, আর সুগাও নেই। ব্যাস, ওর আর বুঝতে বাকি থাকে না ওরা দুজন কোথায় আছে। রাগে সর্বাঙ্গ জ্বলে ওঠে ওর। রাগে গজগজ করতে করতে ছাদের দিকে এগিয়ে যায় জাঙ্গুক। ছাদে উঠে ছাদের দরজা দিয়ে উকি দিয়ে দেখে জাঙ্গুক সেই দিকটা বেশ অন্ধকার, কেউ দাঁড়িয়ে থাকলেও দেখা যাবে না। জাঙ্গুক তাই সিঁড়িতে দাঁড়িয়ে থেকে উকি দেয়, কিন্তু সামনের দৃশ্যটা দেখে জাঙ্গুক স্তব্ধ হয়ে যায়।